কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। আপনার কথা শুনে মনে হচ্ছে এই জায়গাটার সাথে আপনার পুরনো একটা সম্পর্ক আছে। হয়তো মাঝখানে অনেকদিন চলে গেছে, অনেক কিছু বদলে গেছে, এজন্য পুরনো জায়গায় সবকিছু নতুন মনে হচ্ছে, তাই না? আরে দ্যাটস ভেরি নাইস। তোর আর আমার কাজ তো অনেকটা একই রকম, একই সাথেই তো আমরা কাজ করতে পারি। হ্যাঁ দেখ, আমার যেটা মনে হয় যে কোনো একদিন তোরা আমার একসাথে কাজ হয়ে যাবে। শিক্ষাটাকে বলতে পারো তুমি অনেকটা অস্ত্রের মতো। যে মেয়ে শিক্ষিত তার অন্য কোথাও হাত পাততে হয় না, সে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নেয়। আমি তো পড়াশোনা অনেক আগেই বন্ধ করে দিয়েছি, এখন কি শুরু করতে পারবো? অবশ্যই পারবে, কেন পারবে না? একবার শেষ হয়েছে তার মানে এটা না যে আবার শুরু করা যাবে না। তুমি জানো আমাদের ফাউন্ডেশনে এরকম অনেক মেয়ে আছে যারা এরকম তোমার মতো এসছে, পড়াশোনা মাঝখানে ব্রেক দিয়ে তারপর আবার পড়াশোনা শুরু করেছে। এখন কেউ ভালো চাকরি করছে, ছোটোখাটো ব্যবসা করছে। আমি সবসময় তোমার পাশে আছি, ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। হ্যাঁ, কাজটা আগে রাখো, আমি আসতেছি। অ্যাপ ডেভেলপমেন্টের সব কিছু তো তোমাকে হাতে ধরে শিখেছি না। এখন তোমরা যদি হ্যান্ডেল করতে না পারো বিষয়টা হবে। হ্যাঁ, এবং আমার ড্রাইভারকে গাড়িটা বের করতে বলো। ঠিক আছে। ঈশান, আরে পরে কথা বলতেছি। কি রে, তোরা কতবার ফোন করছি, কতবার আসতে বলছি, তুই তো আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলি না যে ফোনে যোগাযোগ করা, সোশ্যাল মিডিয়াতে কথা বলে এগুলো পছন্দ করতিস না। তোর কাছে তো সবসময় বন্ধুত্ব সংজ্ঞা মানে সামনে সামনে আড্ডা দেওয়া, বসে চা খাওয়া। আর তুই এখন এটাকে কিসের ক্যাটাগরিতে ফেলাবি বল? দেখ, আসলে হয়েছে কি, ধর আমরা যতটা না ব্যস্ত তার চেয়ে অনেক বেশি ব্যস্ততা দেখাই। মনে কর প্রতিদিন সকালে উঠেই মনে হয় যে আজকে অনেক কাজ, আজকে হাতে একদম সময় নাই। কিন্তু দিন শেষে যখন হিসাব করি তখন মনে কর এটা ওটা করতে করতে সময় পার করে দিছি, এরকম মনে হয়। তো ওই জায়গা থেকে তোর অফিসে অনায়াসে যাওয়া যাইতো, বাট সামহাউ যে এই ক্যালকুলেশনের কারণে যাওয়া হয়। দেখ, তুই যেটা বলছিস এটা কিন্তু তোর আমার ক্রাইসিস না, এটা পুরো জেনারেশনের ক্রাইসিস। মানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এমন এমন কাজ নিয়ে ব্যস্ত যেটা রাতে হিসাব করলে পাওয়া যায়, আমরা আসলে কোনো কাজেই ব্যস্ত না। আর সোশ্যাল মিডিয়াতে এক ধরনের অ্যাডিকশন তৈরি হয়েছে আমাদের। এই যে আমি এত বছর তোদের থেকে দূরে, কিন্তু তোদের যে সোশ্যাল মিডিয়াতে তোদের ছবি দেখি, কখনোই আমার ফিল হয় না আমি তোদের থেকে দূরে আছি। সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনের কারণে না, মানে আমরা একজন আরেকজনের সাথে দেখা করা ভুলে গেছি। আমরা এটাও ভুলে গেছি যে কে আমার কাছের মানুষ, কি আমার দূরের মানুষ। ফেসবুকে ছবি দেখে মনে হয় সবাই আমার কাছের, অ্যাকচুয়ালি যে কাছের এটা আমরা ফিল করতে পারি না। একদমই ঠিক বলছিস, কতগুলো সত্য। ধর যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে সময়টা দেই, এই সময়টা কিন্তু আমরা বন্ধু বান্ধবের সাথে দিলে যেটা হয় যে আমরা রিক্রিয়েশনটা আরো ভালো হয়। আর সোশ্যাল মিডিয়াতে কি হয়, আমরা অন্যের হাই লাইভ দেখে অনেক সময় কিন্তু ডিপ্রেশনে চলে যাই। সো এগুলো থেকে আসলে বের হয়ে আসা উচিত। এইগুলোর কারণে যেটা হয়েছে কি, ধর উল্টাপাল্টা সময় অনেক বেশি যায়। তো বন্ধু বান্ধব, যে তোরে আমি কথা দিয়েছিলাম তোর অফিসে যাবো, তোর সাথে চা খাবো, মনে করি এইগুলো করতে করতে না ভুলে গেছি কখন তোর অফিসে যাওয়া উচিত, কখন যাব, তোকে কল দিব। সরি বন্ধু, তুই কিছু মনে করিস না। না, মনে তো আমি অনেক কিছুই করছি, কারণ তোকে আমি এতবার ফোন করছি, এতবার ট্রেস করার চেষ্টা করছি, দেশে আসার পরে তোকেই আমি পাই না। মানে তুই এসব ফাচুকি কথাবার্তা বাদ দিয়ে তুই সিরিয়াসলি আমাকে বল কবে আসবি তুই? দেখা তো করে আমি তোর সাথে ফান করছি, মূল বিষয়টা আমি তোরে বলি। আমি অনেকবার মন স্থির করছিলাম যে তোর অফিসে আমি যাব, তোর সাথে আড্ডা দিব। কিন্তু যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে তুই তো এখন অনেক বড় বিজনেসম্যান, তোর অনেক ব্যস্ততা থাকে, তুই অনেক ব্যস্ত থাকিস। তো যাওয়ার পর তোর কোনো ডিস্টার্ব হয় কিনা এসব চিন্তা করে আর যাওয়া হয়, বুঝছিস? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট ঈশান? এইটা আমি তোর বন্ধু, মানে ছোটবেলা থেকে তোরা কি করতে দেখোস নাই আমারে? গার্লফ্রেন্ডের কাছে মার খাইতে দেখছোস, টিচার কান ধরে দাঁড় করে রাখছে, এইটাও তোরা দেখছোস। আমি যত বড় হই, যত ছোট হই, কিচ্ছু যায় আসে না। আমি যেমন ছিলাম তোদের কাছে সারা জীবন তেমনই থাকবো, বুঝছিস? কালকে তোর অফিসে যাব, আর কোনো অজুহাত দিব না, একদম ফাইনাল। এখন প্রচন্ড মাথা ধরছে, চল সামনে গিয়ে চা খাবো। এই মামা, গাড়িকে পাশের গলিতে আসতে বলো। শোন, তুই যদি কালকে না আসিস, ট্রাস্ট মি, তোরে আমি কিডন্যাপ করে গাড়িতে ধরে নিয়ে যাবো। আমি জানি তুই সেটা পারবি, কারণ তুই এই যা যা ঘটাইছিলি, কি ভাবছিস ভুলে গেছি।
ওয়েলকাম। একসাথে কফি খাওয়ার যে মজা না কি বলবো। এনিওয়ে তোর কি খবর বল? তুই তো যে মানুষ, তোর তো বুক ফাটে দেবো মুখ ফাটে না। আর তোর খবর তোর কাছে ছাড়া অন্য কারোর কাছে জিজ্ঞেস করা যাবে না, কারণ ইনফরমেশন পাওয়া যাবে না। তো এখন বল তোর বিজনেস কেমন যাচ্ছে? আর বিজনেস তুই জানিস যে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, আমার আন্ডারে কিছু ছেলেপেলে কাজ করে। তো যেটা হচ্ছে যে খুব ভালোই আগাচ্ছি। প্রবলেম যেটা হচ্ছে যে আব্বু অনেক ঝামেলা করতেছে। মনে কর যে সাজেশন দরকার নেই সেটা দিচ্ছে, যে এইভাবে কর ওইভাবে কর। এর মধ্যে আবার গার্লফ্রেন্ডও বলতেছে যে দেখো তুমি এইভাবে না আগাও ওইভাবে আগাও। সব কিছু মিলে একটু প্যারা খাই দিতেছে, বুঝছিস? মামা তুই প্রেম করতেছস? বলিস নাই তো একবারও? আরে কেমন দেখতে, দেখা 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 করবি কবে? বল কবে দেখা করবি? আচ্ছা বাদ দে না, মানে ও টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি। মানে অনেক রকম ইস্যুজ আছে, বুঝছিস? ধর আমরা বাইরের থেকে তো দেখি যে একটা রিলেশন কত সুন্দর চলতেছে। সোশ্যাল মিডিয়া যেটা বললে, সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে অনেক হ্যাপি হ্যাপি ছবি দেয়, তারপর মনে করি যে অনেক ভালো আছে, কিন্তু ভিতরের ঘটনা টোটালি আলাদা। মানে অনেক রকম প্যারা খাচ্ছি, ওর মতো সোশ্যাল ওয়ার্ক করতেছে, আমি আমার বিজনেস ডেভেলপ করার চেষ্টা করতেছি। তো আমি তো আমার মতো করে আগাইতে পারতেছি না, যেটা তোর বললাম যে ও অনেক প্যারা দিচ্ছে, আব্বু অনেক প্যারা দিচ্ছে। সব কিছু মিলে আর ভালো লাগে না, বুঝছিস? মনে হচ্ছে বিজনেস ছেড়ে দিয়ে আমার নিজের মতো করে আমি নিজে চলি। তোকে যত বছর আমি চিনি, আমি কখনো দেখিনি তোকে কোনো কিছু অ্যাভয়েড করে চলে যেতে। কিন্তু ইদানিং তুই যেভাবে সব কিছু অ্যাভয়েড করছিস, তাতে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তুই খুব সিরিয়াস প্রবলেমের ভেতরেই আছিস। এনিওয়ে তুই একটা জিনিস মাথায় রাখিস, আমি কিন্তু তোর সুসময়ের বন্ধু না, দুঃসময়েরও বন্ধু। আর প্রত্যেকটা মানুষের লাইফে না এমন সিচুয়েশন আসে যখন মনে হয় সব কিছু শেষ, দের ইজ নো হোপ, এবং কোনো কিছু আমাদের কন্ট্রোলেও হয় না। ওই যে মানুষ বলে না সব বিপদ আসে একসাথে, এরকম সিচুয়েশন আসলেই ঘটে। কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, তোর জার্নি তোর একা নয়, আমি তোর সাথে আছি সব সময়। দেখ আমি জানি, তুই তো জানিস যে বন্ধুদের মধ্যে আমি তোকে সবচেয়ে ট্রাস্ট করতাম। তো তুই বিদেশে চলে যাওয়ার পর থেকে অনেকটা আমি একাই হয়ে গেছিলাম, আমি কারোর সাথে খুব বেশি শেয়ার করতাম না নিজের লাইফ নিয়ে। যেমন গার্লফ্রেন্ড আছে, এটা আমি অনেককে বলিনি। তো আজকে সামহাও মানে তোকে তো বলতাম, অফিসে গিয়ে সব কিছু শেয়ার করতাম, হঠাৎ করে চলে যেতাম। কিন্তু অফিসে যাচ্ছিস না। হ্যাঁ যাবো, বলছি তো কালকে যাবো। তো যেটা হচ্ছে ওকে নিয়ে একটু প্যারাটারা খাইতেছি। তো সব কিছু মিলায় আমি তোরই বলবো, তুই যে আমার পাশে থাকার আশ্বাস দিচ্ছিস, আসলে আমার কাছে কত বড় একটা মানে রিলিফের জায়গা, এটা আমি বোঝাতে পারবো। থ্যাংক ইউ দোস্ত। তুই থ্যাঙ্কস দিচ্ছিস আমারে। আর গাধা, তোরে যে আমি এতদিন ধরে অফিসে আসতে বলছি, আমি তোকে দেখেই বুঝছি কোনো না কোনো প্রবলেম আছে, এই জন্য তো তোকে রাখতেছি। এনিওয়ে চল, গাড়ি চলে আসছে, ওখানে যাই, ভাবির ছবি দেখতে হবে। চল, ভাবির সাথে দেখা করতে হবে না? ছবি দেখাবো, চল চল চল। আপনি প্যারার মধ্যে আছে, মনে কর ছবি টবি দেখ। আরে ছোঁয়া, কি অবস্থা? হ্যালো আপু, এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? যাচ্ছে আপু। আপু একটু আন্টি অফিসে গিয়েছিলাম। ও আচ্ছা, খালামণি তো দেশের বাইরে। হ্যাঁ, এরপরে অফিস থেকে আসলে আই এম সো সরি, আপনাকে না জানি আমি আসলে ডিরেক্ট চলে এসেছি। আরে ধুর, কিছুই হবে না, বলো না কি ব্যাপার। আপু একটু ইমার্জেন্সি ছিল, এই কারণে আসলে আসা। আচ্ছা। ওর নাম হচ্ছে নওশিন। কয়েকদিন আগে আমি ওকে রাস্তায় আসলে পাওয়ার পর ওর কাছ থেকে ওর পুরো ঘটনাটা শুনি। ওর অবস্থা অনেকটা আমার মতো। তো আমার কাছে মনে হলো আমাদের মায়া ফাউন্ডেশন তো আসলে আমাদের মতো নারীদেরকে নিয়ে কাজ করে। তো আমি যদি ওকে এখানে নিয়ে আসি, ওর জন্য যদি একটু কাজের ব্যবস্থা করা যায়, ও একটু নিরাপদে থাকলো, একটু ভালো থাকতে পারলো আর কি। খুবই ভালো করেছো ছোঁয়া, আমাদের ফাউন্ডেশন তো এদের জন্যই। যাক, আমি এক কাজ করবো না, আমি খালামণির সাথে তোমার বিষয়টা মানে ওর বিষয়টা আলাপ করবো না, যে ওর জন্য কোনো কাজ দেওয়া যায় কিনা। আর কিছুদিনের মধ্যে ওখানে চলে যাচ্ছি, তো খালামণি আসলে তুমি ওর বিষয়টা, ওকে কোন কাজে দেওয়া যায় সেই বিষয়টা আলাপ করে নিও। আচ্ছা, কি নাম তোমার? সরি, আমি তুমি করে বলছি। হ্যাঁ না না, কোনো সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা, কি নাম? আমার নাম নওশিন। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি যশোর। আমার বাবা ছোটবেলায় মারা যান। আমার মা, উনি আরেকটা বিয়ে করে চলে যান। এরপর থেকে ঢাকায় একটা বাসায় আমি কাজ করি, সেখানেই আমার বড় হওয়া। এরপর আমি ওই বাসা থেকে পালিয়ে আসছি। তারপরে আমার ছোঁয়া আপুর সাথে দেখা হয়। মানে পালিয়ে কেন? আপু, ওই বাসার যে মালিক ছিল আসলে বুঝতে পেরেছি, থাক।
কি বলবো, সমাজটার যে অবস্থা। খুব ভালো করেছো ছোঁয়া ওকে এখানে নিয়ে এসে। অ্যাটলিস্ট ওদের মতো মেয়েদের জন্য এই ফাউন্ডেশন। যাই হোক, আমি খালামণিকে অবশ্যই বলবো। আর বাই দ্য ওয়ে, পড়াশোনা কতদূর করেছো? আমি 5 পর্যন্ত পড়ছি। ও গ্রেট। লিখতে পারো? পড়তেও পারো? হ্যাঁ পারি। নাইস, তাহলে তো ভালোই হলো। ওকে কোনো না কোনো কাজে দেওয়া যাবে। খালামণির সঙ্গে আলাপ করে নিও কোন কাজে দেওয়া যাবে। আর মেয়েদের পড়াশোনাটা খুব জরুরি। আপু ওর সাথে কথা হচ্ছিল, আমাকে বলছিল পড়াশোনা করা অনেক ইচ্ছা। তাই? বাহ, খুব ভালো তো। আসলে এখন যে যুগ, মেয়েদের পড়াশোনাটা শিখতেই হবে। এটা অনেক কাজে দেয়। আচ্ছা তোমরা বসো, তোমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করি। আপু আজকে না, আজকে উঠি আমরা। আরে বসো। আপুটা অনেক ভালো। মা ফাউন্ডেশনের যে আন্টি, ওনার বোনের মেয়ে মনে হয়। আমি আসলে অত ভালোভাবে জানি না। আপুর সাথে আমার ওই আন্টি অফিসে পরিচয়। খুবই ভালো মানুষ আপু। হ্যালো দুলাভাই, হ্যালো তাড়াতাড়ি আসেন। দুলাভাই কই আপনি? কি 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 হইছে কি এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ দুলাভাই, আপনার জামাই কি অবস্থা হয়েছে জানেন আপনি? কেন কি হইছে? আপনার ও জামাই তো পকার পার পলাই গেছে গা। কি করছ তুই? খালুজান পোল্ট্রি মেরে নিছে আপনার আমেরিকান জামাই। বাবা, কি শুনলাম আমি? বাবা ওরা যা বলছে সব কি সত্যি? চুপ করে আছো কেন? বাবা আমি তোমার কথাই বিয়েতে রাজি হয়েছিলাম, আর তুমি আমার এত বড় সর্বনাশ করলে। চুপ কেন বাবা? তা বাবা ঈশান কি মনে করে? আঙ্কেল, আমি আপনাকে লাস্ট টাইম যেটা বলে গিয়েছিলাম যে বাবার যে প্রবলেমগুলো অন্য মানুষদের সাথে, বা যাদের প্লট নিয়ে ঝামেলা চলছিল, বা যাদের জমি জমা নিয়ে ঝামেলা চলছিল, তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, প্লটগুলো ঠিকঠাক বুঝিয়ে দিলে আর যাদের জমি নিয়ে প্রবলেম হয়েছে কাগজপত্রগুলো ঠিকঠাক বুঝিয়ে দিলে ওরা আমাদের পাশে থাকবে। সো এরকমটাই আমাকে আশ্বস্ত করেছে সবাই। সো আশাবাদী যে বাকি যে 20% এখনো রিচ করতে পারিনি, এই সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবো, আমি আপনাকে জানাতে পারবো। গুড। আর আঙ্কেল, আপনি লাস্ট টাইম আমাকে যে অফারটা দিয়েছিলেন, আমি অনেক ব্যস্ত আছি নিজের বিজনেস নিয়েও, বাবার এই ক্রাইসিস নিয়েও। তারপর আমি ভেবে দেখলাম যে আপনি তো আমাদের ফ্যামিলির মানুষ, বাবার খুব কাছের বন্ধু। সো আপনার পাশে যদি না দাঁড়াই, বিষয়টা আসলে ভালো দেখায় না। সো আই হ্যাভ ডিসাইডেড যে আমি আপনার পাশে আছি যে কোনো সময়, যে কোনো আপনার যখনই দরকার হবে। গুড, ভেরি গুড। দিস ইজ ওয়াইজ ডিসিশন। আমি জানতাম তোমার মতো ইন্টেলিজেন্ট আমার এই অফার ফেলবে না। খুব ভালো করেছো। শোনো বাবা, বিজনেস ডেভেলপের স্কিল তোমার মতো আর এখন দেখি না কাউকে আমি। সো তোমার যদি একটু ছোঁয়া থাকে আমার বিজনেসে, তাহলে পুরনো ধাঁচটা চলে যাবে, নতুন ধাঁচে নতুন রূপে ডেভেলপ করবে। জি আঙ্কেল, আমার জায়গা থেকে আমি 100% এফোর্ট দেবো। আপনি তো জানেন আমি বিজনেস নিয়ে পড়াশোনা করে আসছি বাইরে। আমার ইচ্ছে ছিল এসে বাবার বিজনেসটা নিয়ে কাজ করার, কিন্তু বাবার সাথে আমার এথিক্সে একটু ঝামেলা হচ্ছিল। সো ওই জায়গা থেকে আমি পরে নিজের একটা বিজনেস শুরু করলাম, আপনাকে বলেছি, অ্যাপ ডেভেলপমেন্টের, এবং আমার ছোটো একটা টিম আছে, ওরাও খুব ভালো করছে। সো আমার যতটুকু লার্নিং, আমি সম্পূর্ণ এফোর্ট দিয়ে আপনার বিজনেস দাঁড় করানোর জন্য যা যা দরকার আমি করবো। তবে সেক্ষেত্রে আঙ্কেল আমার একটা ভালো টিম লাগবে, যে টিমটা সেক্ষেত্রে আঙ্কেল আমার ভালো একটা টিম লাগবে, যে টিমটা ডেডিকেটেডভাবে আমার সাথে কাজ করবে, এবং আমি ওদেরকে যেভাবে কাজ করতে বলবো আমার দিক নির্দেশনাগুলো ওরা ঠিকঠাকভাবে শুনবে। সো এমন না যে আমার সাথেও কাজ করছে আবার অন্য একটা সেক্টরে ওরা কাজ করছে, সেক্ষেত্রে আমার ফোকাস করতে প্রবলেম হবে। এই ব্যাপারটা আপনি এনশিওর করলে আমি আপনাকে এনশিওর করছি যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের বিজনেসটাকে টপ জায়গায় নিয়ে যেতে পারবো। দে আর প্রিপেয়ার্ড। সকাল এবং তার টিম একদম রেডি আছে। তুমি যখন আসবে তখন থেকে স্টার্ট, ওরা একদম তোমার জন্য তৈরি হয়ে আছে। জি জি আঙ্কেল, আমি তো এই দিকটা পুরোটাই দেখবো, অসুবিধা নেই। কিন্তু আঙ্কেল আমার বাবার ব্যাপারটা যদি একটু দেখতে। দেখো,
তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ ওভাবেই এগোতে হবে তোমাকে। আসলে আমি তো এই ব্যাপারগুলোতে সরাসরি জড়িত হতে পারবো না। হ্যাঁ, তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করার চেষ্টা করব, তবে সরাসরি নয়, পেছন থেকে যতটুকু সম্ভব কলকাঠি নাড়বো আমি। হ্যাঁ জি আঙ্কেল, আমি এটাই চাই, যে আমিও চাই না যে আপনি সরাসরি ইনভলভ হন, জাস্ট উপরের ব্যাপারগুলো যদি আপনি একটু হ্যান্ডেল করেন। আঙ্কেল, তাহলে আমি কবে থেকে জয়েন করছি? জাস্ট টুডে, ফ্রম টুডে। নো নো আঙ্কেল, আপনি তো জানেন বাকি 20% মানুষের সাথে কথা বলা একটু সময় লাগবে এই সপ্তাহে। আমি নেক্সট উইক থেকে জয়েন করি আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, নেক্সট উইক থেকে জয়েন করো, কিন্তু মাঝখানে আমি অফিসে যাব। আচ্ছা তুমি একদিন অফিসে এসো, একসাথে কফি খাবো। জি আঙ্কেল, হুম? তাহলে আজকে উঠি। এসো। আমি আপনাকে একটা ফোন দিই না? হ্যালো আপু, হ্যাঁ আমরা আপনার একটু বাসায় এসেছিলাম আপনার সাথে দেখা করার জন্য। আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা ওয়েট করতে পারবো। ওকে আপু। এক্সকিউজ মি, সানিতা আছে? আপু তো একটু বাইরে, উনি আসছেন। আপনি? আমি তনয়, সানিতার ফ্রেন্ড। আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আচ্ছা, আমি ছোঁয়া, আমি মায়া ফাউন্ডেশনের সাথে যুক্ত। ওই বিষয় নিয়ে কথা বলার জন্য আপুর কাছে এসেছিলাম। ও মায়া ফাউন্ডেশন, আই গট ইট। হ্যাঁ, আমি সানিতার সাথে অ্যাকচুয়ালি ওইটা নিয়ে কথা বলতে এসেছি। একদিন কথা হয়েছিল আমাদের। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারা প্লিজ শেয়ার করতে পারবেন আমার সাথে মায়া ফাউন্ডেশন কীভাবে কাজ করে? মায়া ফাউন্ডেশন মূলত বলতে পারেন আমাদের সমাজে যে সকল অবহেলিত বা সুবিধাবঞ্চিত নারীরা আছে তাদেরকে নিয়ে কাজ করে। ওদের এডুকেশন, ওদের জব সেক্টর, কিংবা এই যে ছোটখাটো ব্যবসা বাণিজ্য, এই জিনিসগুলো নিয়ে কাজ করে আর কি। দ্যাটস নাইস। অ্যাকচুয়ালি সানিতার সাথে আমার এই ব্যাপার নিয়ে আলাপ করতে আসা। আচ্ছা, আপনি কি একটা জিনিস জানেন, বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ নারী? কত হবে? 40 to 45%? মোর দেন 60%। রিয়েলি? ইয়েস। এবং এই মোর দেন 60% নারীর অধিকাংশই কর্মসংস্থানবিহীন। সো একবার ভাবুন তো, যারা বেকার বা কর্মসংস্থানবিহীন তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে দেশের অর্থনীতি কোথায় যাবে এবং দেশ কতটা উন্নতি করবে? ঠিক বলেছেন। আমাদের দেশে অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত, তাহলে দেশের আর্থসামাজিক অবস্থায় একটা ম্যাসিভ পরিবর্তন আসবে। একদম। বাই দ্য ওয়ে, আচ্ছা আপনি তো কিছুই বলছেন না। আমি আসলে কি বলবো সেটা বুঝতে পারছি না, এই জন্য কিছু বলছিও না। আচ্ছা, ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে নওশিন, ওই যে একটু আগে আপনাকে বললাম আমাদের সমাজে অবহেলিত নারী, সেই নারীদের মধ্যে ও একজন। বাই দ্য ওয়ে, আমি সানিতার সাথে আসলে এই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। সানিতা আসতে কি অনেক দেরি হবে? বললো কিছুক্ষণ সময় লাগবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আই মিন রাশ। আচ্ছা ঠিক আছে, সানিতা আসলে একটু প্লিজ আমার কথা বলেন। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি বলবো। থ্যাংক ইউ, ইটস নাইস টকিং উইথ ইউ। থ্যাংক ইউ। তারপর ঠিকঠাক লাগছে এমনিতে? একদম ঘাবড়াবো না, সব ঠিক হয়ে যাবে, আর আমি তো আছি। আন্টি থাকলে খুব ভালো হতো, আন্টির সাথে কথা বললে তুমি অনেক ভালো ফিল করতে। আন্টি খুব ভালো একজন, বলতে পারো কি বলা যায় এটাকে, সুপরামর্শদাতা। দুলা ভাই, আপনি ভাঙ্গা পড়েন না, আমি তো আসছি। জি খালু, আপনি এত টেনশন করেন না, মামা তো আছি। কি বলো বাবু, টেনশন করছো? আমার একমাত্র মেয়ে, যে কিনা বিনা প্রতিবাদে আমার কথায় আমার পছন্দের পাত্রকে বিয়ে করতে চেয়েছে। বিয়ের আসর থেকে সেই পাত্র চলে গেছে। এখন আমার মেয়ের কি হবে? আমার সম্পত্তি নেবে না ঠিক আছে, কিন্তু আমার সম্পত্তির তো মালিক তুই, তাই না? তখন সবসময় মনে হতো যে কবে বড় হব, কবে স্বাধীনতা পাবো, কবে ইনকাম করবো টাকা পয়সা। এই যে এখন ইনকাম করতেছি।
চলে